তাহাদের কথা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, অপরাধসহ দেশ বিদেশের নানা ইস্যু নিয়ে আপনার মতামত জানতে অথবা মতামত জানাতে থাকুন তাহাদের সঙ্গে প্ল্যাটফর্মে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত জানবেন। আজকে আমরা কথা বলবো দেশের ব্যাংক খাতের লুটপাট নিয়ে ডক্টর আব্দুল তুষারের মন্তব্য। আমি ব্যাংকের মানুষ না, ব্যাংকে কখনো চাকরি করি নাই। সাধারণ মানুষের মতো আমিও ব্যাংকে আমানত রাখি অথবা ব্যাংক থেকে ঋণ নেই। যদিও ঋণে আমি খুব একটা বিশ্বাসী নই, ঋণ করা আমি পছন্দ করি না। আর ব্যাংকের ঋণ তো খুবই খারাপ, চক্রবৃদ্ধি হারে সুদ হয় এবং তারা ঋণ আদায়ের ক্ষেত্রে যত নিষ্ঠুর, ঋণ প্রদানের ক্ষেত্রে তত উদার না। এখন সারা বাংলাদেশে একটা বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে ব্যাংকিং সেক্টরে সংস্কারের যে বিষয়টি ছিল তার একটি বা একাধিক ধারা পরিবর্তন করে ঋণ খেলাপিরা কিছু পরিমাণ ঋণের অংশ পরিশোধ করে দিয়ে আবারও ব্যাংকের পরিচালনা পর্ষদে ফিরতে পারবে, এরকম একটি সুযোগ তৈরি করা হয়েছে। যার নাম বেশি বেশি উচ্চারিত হচ্ছে, তিনি ছাড়াও আরো কিন্তু ব্যাংক লুটেরা আছেন। আওয়ামী লীগ শাসন আমলে ব্যাংকে লুটপাট করার বিষয়টিকে একটা দৈনন্দিন কার্যক্রমে পরিণত করা হয়েছিল। হলমার্ক দিয়ে আমরা প্রথম জানতে পেরেছিলাম যে ব্যাংক লুট করা হয়, কিন্তু পরে আমরা দেখলাম যে আওয়ামী শাসন ব্যাংকিং লুটপাটের ইতিহাসে নিজেই একটি হলমার্কে পরিণত হলো, এক মাইলস্টোনে পরিণত হলো। ঐতিহাসিকভাবে একটি রাষ্ট্রের সরকারের পৃষ্ঠপোষকতায় ইচ্ছা মতো জনগণের সম্পদ যে লুট করা যায় এবং সেটা ব্যাংক থেকে লুট করা যায়, এই বিষয়টিকে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করে দিয়ে গেছে। এখন এই কাজের নেতৃত্বে যারা ছিলেন তাদের মধ্যে সর্বাগ্রে নাম আসবে মাসুদ নামে এক ভদ্রলোক, যাকে এসালম নামে সবাই চেনে। আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলতেন, মাসুদ তুমি ভালো হবে না, এরকম একটা কথা বলতেন। আমরা দেখলাম যে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত মাসুদ রানা ছাড়া আর সকল মাসুদই জীবনে ভালো হবে না। তার মধ্যে এসালম কি করেছিলেন এটা সবাই জানেন, এবং কিভাবে ঋণের নামে লুটপাটের রাজত্ব করা হয়েছিল এটা আমরা দেখেছি। শুধু তিনি যে লুট করেছেন তাই না, তার নিয়োজিত, তার আস্থাভাজন পিকে হালদার, যিনি তার এনবিএফআই এর একটি প্রতিষ্ঠান আবিবা ফিন্যান্সে, যখন এটার নাম রিলায়েন্স ছিল তখন এমডি ছিলেন, তাকে দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান লুটপাট করানোতে তিনি নিয়োজিত করেছিলেন। এবং এই পিকে হালদার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে, তিনি নিজেও লক্ষ কোটি টাকা লুটপাট করেছেন, এটা হচ্ছে অভিযোগ। এখন এরা কি আবার ব্যাংকের পরিচালনায় ফিরতে পারবে? শুধু তিনি না, কিন্তু ন্যাশনাল ব্যাংকে আছে রন শিকদাররা, তারপরে ইউসিবিতে আছে জাভেদরা, তারপরে প্রিমিয়ার ব্যাংকে আছে বিএনই ইকবালরা, এক্সিম ব্যাংকে আছে নজরুল ইসলাম মজুমদাররা, তাই না? এবং সালমানুর রহমান তো সরকারি ব্যাংক থেকে টাকা নিয়েছেন, জনতা ব্যাংক থেকে, এবং নিয়ে শোধ করেন এবং মাঝখানে একটা বন্ড ছেড়েছিলেন। সেই বন্ডের নামে প্রচন্ড প্রতারণামূলক কাণ্ড তিনি করেছিলেন। মায়ানগর, ছায়ানগর, কি কি জানি তিনি চালু করেছিলেন। এমনিতেই তো লোকটা বাংলা বলতে পারেন না, উর্দু বলেন, উর্দু ভাষায় কথা বলেন, প্রায় এক ধরনের উচ্চারণটা। তো যাই হোক, এই লোকগুলা যে লুটপাট করেছিলেন, এরা কি আবার ফেরত আসবেন এই অধ্যাদেশের মাধ্যমে? আইনিভাবে একটা প্রক্রিয়া হয়েছে, হয়তো তারা ফেরত আসতে পারবেন, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এই লোকগুলি তো নিজের নামে ঋণ নেয় নাই, এরা তো ঋণ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অথবা তাদের লাল্লু পাঞ্জু, লেসপেন্সার, তাদের যেসব লোকজন আছে তাদেরকে দিয়ে। লেসপেন্সার শব্দটা আমার আবার বেশ পছন্দ হয়, যদিও এটা কোথেকে এসেছে আপনারা জানেন। তো এই যে তারা যে তাদের দারোয়ান, তাদের বুয়া, তাদের অফিসের লোকজন, তাদের বিভিন্ন শ্রেণীর, তাদের এলাকার লোকজন, এমনকি বহু লোককে যে ঋণ মানে নেওয়ানো হয়েছে, তারা জানেও না যে তাদের নামে ঋণ ইস্যু করা হয়েছে। এই যে কাণ্ডগুলি তারা করেছেন, তারা তো লুটের উদ্দেশ্যে করেছেন। পিকে হালদার তার বান্ধবীদেরকে বসিয়ে দিয়েছিলেন এনবিএফআই এর পদে, এবং বসিয়ে দিয়ে তার বান্ধবীরা ঋণ ইস্যু করতো এবং তিনি সেগুলো লোপাট করতেন। তো এরা যে লুটপাট করেছে, এরা কি আবার ফিরতে পারবে? যদি এরা ফেরে তাহলে কি ঘটবে বোঝাই যাচ্ছে। আমানতদাররা ওই প্রতিষ্ঠানগুলোর উপর সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলবে। যারা একবার লুট করেছে তারা যদি আবার সেসব ব্যাংকের পরিচালনা পরিষদে এসে বসে, ওই ব্যাংকগুলির 12টা বাজতা কোনো দেরি থাকবে না, ওই এনবিএফআই গুলির আর জীবনে কোনোদিন ব্যবসা করতে হবে না। এছাড়াও অবসায়নের মাধ্যমে সরকার যে কিছু এনবিএফআই এর ব্যক্তি শ্রেণীর যারা আমানতদার তাদেরকে টাকা ফেরত দেবেন বলেছিলেন, এই কাজটি সরকারকে করতে হবে। এটা যদি তারা না করেন তাহলে বাংলাদেশ ব্যাংক যে এই লুটপাটে আশকারা দিয়েছিল এবং সাধারণ আমানতদারদের সাথে এক ধরনের মশকরা করেছে,
যে তারা সেখানে তদারকের নামে সেখানে গিয়ে ঘুষ খেয়েছে। এসকে সুর নামে এক বদমাস, এক চূড়ান্ত চোরের সাক্ষী, সুরির সাক্ষী, মাতাল, সে যে ওইখানে গিয়ে এই তদারকের নামে ঘুষ খেত, এইটা কিন্তু আছে। এবং দুদকে তারই কর্মচারীরা তার নামে সাক্ষ্য দিয়েছে এবং বলেছে যে তারা ঘুষ খেত। এবং ইন্টারন্যাশনাল লিজিং এর আবিদ নামে একজন ব্যক্তি, বেচারা চাকরি করত, সে জেল খাটছে, সে অন্যায়ের শিকার হয়েছে, অথচ সে কিন্তু সাক্ষী দিয়েছে যে কিভাবে ঘুষ তারা নিতেন এবং কিভাবে তারা এই অন্যায় কাজগুলিকে সার্টিফিকেট দিতেন, বলতেন যে সবকিছু ঠিকঠাক আছে। এই যে বাংলাদেশ ব্যাংক তাদের চোখের সামনে চুরি হতে দিয়েছে, যেখানে বাংলাদেশ ব্যাংকের উপর আমাদের আস্থা রাখার কথা, যে বাংলাদেশ ব্যাংক কিনা আমাদের স্বার্থ রক্ষা করবে, তারা যে কাজ করেছেন তাদের শাস্তি হতে হবে না? ফলে এত সহজ না যে ব্যাংকিং সেক্টর অধ্যাদেশ চেঞ্জ করে দিয়ে এরা মালিক পদে ফিরে আসবেন এবং ব্যাংকগুলির আবারও 12টা বাজাবেন। তবে এই কাজটি এক ধরনের অনাস্থা তৈরি করেছে, সরকারের উদ্দেশ্য সম্পর্কে মানুষের মনে এক ধরনের দ্বন্দ্ব তৈরি করেছে। এখন এই আদেশের ফলে কি লাভ হতে পারে? একটা লাভ হতে পারে যে এরা তো একজন আরেকজনের ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, আইন অনুযায়ী কিন্তু ব্যাংকের পরিচালকরা নিজের ব্যাংক থেকে লোন নিতে পারতেন না, এমনকি নিজের প্রতিষ্ঠান দিয়েও নিজের ব্যাংক থেকে লোন নেওয়া নিষেধ ছিল। তো এরা কি করতেন জানেন? এরা বিভিন্ন ক্লাবে এদের দেখা হয়তো, এরা তো বড় লোক, এরা তো বনানী ক্লাব, গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, এরকম বড় বড় ক্লাবে তারা বসে বসে আড্ডা দেন, বা তারা বড় বড় হোটেলে বসে আড্ডা দেন। তারা তো বন্ধু মানুষ, একজন আরেকজনের ছেলের সাথে মেয়ে বিয়ে দেন। তো এরা কি করেছেন? একজনের ব্যাংক থেকে আরেকজনের নামে লোন ইস্যু করা হচ্ছে। শফিক নিয়েছে রফিকের ব্যাংক থেকে, রফিক নিয়েছে শফিকের ব্যাংক থেকে। তাহলে এরা যখন টাকা শোধ করবে, এরা কিন্তু নিজের ব্যাংকে টাকা শোধ করতে পারবে না। এরা যদি ঋণ খেলাপি শোধ করতে চানো, মানে খেলাপি ঋণের টাকা কিছুটা, সেটা কিন্তু অন্যের ব্যাংকে দিতে হবে। এখন তারা কি দিবেন যদি তাদের বন্ধু এসে ওই ব্যাংকের মালিক হয়? কে কার টাকা চুরি করবে? এখন তারা তো আবার বিপদ তাদের। ফলে চোরেরাও কিন্তু চোরের ব্যাংকে টাকা রাখবে না। এটি হচ্ছে মজার ব্যাপার। এবং লক্ষ্য করলে দেখবেন এই চোররা কিন্তু বাংলাদেশের ব্যাংকে টাকা রাখে নাই, এরা লুট করে বিদেশে কেন টাকা নিয়ে গেছে? কারণ ওইসব দেশে টাকা নিরাপদ। ওইসব দেশের ব্যাংকে তাদের মতো চোরেরা ডিরেক্টর হতে পারে না। ওইসব দেশের ব্যাংকে তাদের মতো বদমাইশ, লুটেরা, পাটপাট, চোর, ইতর, বদমাস, এরা কিন্তু ব্যাংকের মালিক হতে পারে না। এবং আওয়ামী লীগ কিন্তু এটা করেছিল। আওয়ামী লীগ বদমাসদের হাতে ব্যাংক শুধু না, টেলিভিশন সেন্টার সহ বিভিন্ন ধরনের লাইসেন্স পারমিট যা দেওয়া যায় সব বাংলাদেশ থেকে বেছে বেছে চোর, বদমাস, লুটেরা, পাটপাটদের হাতে তুলে দিয়েছিল। আওয়ামী লীগ এগুলোর জন্য ক্ষমতা হারিয়েছে। তো এগুলো তারা বুঝে না, তারা তো একটা চোরের দলে পরিণত হয়েছিল, তাই না? তাদের দলটা তো চোরামি লীগে পরিণত হয়েছিল। এটা তো আওয়ামী লীগ ছিল না, এটা চোর আওয়ামী লীগ ছিল। হ্যাঁ, আওয়ামের চোর, ন্যাশনাল চোর পার্টিতে পরিণত হয়েছিল। তো এই যে তারা যেটা করেছে, এগুলোর কারণে এখন অনাস্থা তৈরি হয়েছে। এই অনাস্থা ফেরত আনতে হবে এখনকার সরকারকে। তাহলে তাদের কি করার আছে? তারা যেটা করতে পারে, প্রথমে যেটা করতে পারে, তারা এই ব্যাংকিং সেক্টরের যে বেইল আউট প্ল্যান, এটা পরিষ্কারভাবে জনগণকে জানাতে পারে। কিভাবে তারা এই ব্যাংকিং সেক্টরকে বেইল আউট করবেন, কিভাবে তারা এই ব্যাংকগুলিকে পুনরুদ্ধার করবেন। এই 5টা ব্যাংক জোড়া দিয়ে, টাকা ছাপিয়ে, হ্যান করে, ত্যান করে, অস্বচ্ছ কথাবার্তা বলে কোনো লাভ নেই। পরিষ্কারভাবে তাদেরকে বলতে হবে যে আগামী 5 বছরে, 10 বছরে, 8 বছরে এটা ফেরত আসবে। 2, ব্যক্তি শ্রেণীর যারা টাকা রেখেছিলেন তারা কিন্তু সঞ্চয় রেখেছিলেন। এখানে অধিকাংশ লোক সৎ। এরা যে টাকাটা হারিয়েছেন, এই টাকাটা বাংলাদেশের সার্কুলেশন থেকে হারিয়ে গেছে। এই টাকাটা তারা কিন্তু ফেরত দিতে পারেন, এবং ফেরত দিলে সরকারের কোনো লস হবে না। না হওয়ার কারণ কি? সরকার এটা বিভিন্নভাবে ফেরত দিতে পারেন। একটা হচ্ছে নগদ টাকাটা ফেরত দিতে পারেন। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে এই টাকাটা ফেরত দেবেন তারা রমজান মাসের আগেই, এই যে বিগত রমজান 2026, এবং তারা বলেছিলেন সুদটা দিবেন না। অর্থাৎ যেদিন থেকে এরা সুদ দেওয়া বন্ধ করেছে, বিভিন্ন লোকের বিভিন্ন দিন সুদ দেওয়া বন্ধ হয়ে গেছে, এই বন্ধ হয়ে যাওয়ার দিন থেকে যদি সুদ জমে থাকে, জমা সুদটা তারা দিবেন না, আসল টাকাটা ফেরত দিয়ে দিবেন। এই আসল টাকাটাও যদি ফেরত দিয়ে দেন সেটা খুব ভালো। সেটা দিলে তাদের যত দ্রুত সম্ভব এটা ফেরত দেওয়া উচিত। এবং একই সঙ্গে তারা কিন্তু আরো কিছু কাজ করতে পারেন। একটা তারা করতে পারেন, তারা বলতে পারেন এই টাকার একটা অংশ, হয়তো অর্ধেক, সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে হবে, অথবা সরকারের বন্ড কিনতে হবে। এটা যদি করেন তাহলে সরকার কিন্তু পুরো টাকাটা আসলে শোধ করলেন না। সরকার টাকাটা শোধ করে দিয়ে আবার ফেরত নিয়ে গিয়ে উন্নয়নমূলক কাজে ব্যয় করার জন্য ঋণ গ্রহণ করলেন। ঋণ গ্রহণ করে তারা যদি আগামী 2 বছর বা 5 বছর একটা ইন্টারেস্ট এই লোকগুলিকে দেন, এই লোকগুলি টাকা নিলেও হয়তো আরেক জায়গাতে জমা রাখতো, সেটা ইন্টারেস্টে নিত। এই টাকাটা সরকার ব্যবহার করতে পারেন, এবং তাতে করে এই টাকাটা দ্রুত সার্কুলেশনে চলে এসে যে মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিবে সেটা দিবে না। এই জন্য দিবে না যে প্রথমে যদি আপনি 100 টাকা ফেরত দেন, ওই 100 টাকায়
10% ইন্টারেস্ট আপনি 1 বছর পরে দিলেন, প্রথমে তো দিলেন না, কিন্তু এই 100 টাকা আপনি বিনিয়োগ করলেন উন্নয়নমূলক কাজে, তাতে সরকারের অর্থ সংকুলন হলো, এবং এই 10 টাকা করে যদি ইন্টারেস্ট আপনি 10 বছর দেন, তাহলে ওই 100 টাকা ফেরত দিতে পারলেন। অতএব যদি এই টাকাটাকে সার্কুলেশনে ফেরত এনে সরাসরি বড় ধরনের মুদ্রাস্ফীতি বা টাকা ছাপানোর চাপ নিতে না হয়, এটা করতে গেলে সরকার কিন্তু একটা মনিটরিয়াম দিয়ে 2 বছর বা 5 বছরের জন্য তাদেরকে বন্ডে বা এমনকি 6 বছরের জন্য বন্ডে অথবা সঞ্চয়পত্র অর্থাৎ সরকারি বিনিয়োগ খাতে তাদেরকে এটা বিনিয়োগ করতে বাধ্যতামূলকভাবে দিতে পারেন, এবং সরকার তার বিনিময়ে আস্তে আস্তে ইন্টারেস্ট পরিশোধ করলো, একসঙ্গে করতে হলো না, এবং এই টাকাটা সরকার ব্যবহার করে আরো অধিকতর উন্নয়নে, জব জেনারেশনে কিংবা ইনফ্রাস্ট্রাকচার বিনির্মাণে, হ্যাঁ, এটা তারা খরচ করতে পারেন। এটা একটা। দ্বিতীয় তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই কোম্পানিগুলিকে, যেহেতু এদের শেয়ার মূল্য অত্যন্ত কমে গেছে, এই কোম্পানিগুলিতে টাকা ইনফিউজ করতে পারেন, অর্থাৎ সরকার এই কোম্পানিগুলির শেয়ার কিনতে পারেন। কিনে প্রকৃত ব্যাংকিং বোঝেন এমন ব্যক্তি অথবা প্রকৃত এনবিএফআই চালাতে পারেন অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠানের নিয়ম কানুন বোঝেন এমন লোকদের সঙ্গে আমানতদারদের মধ্যে যারা ব্যাংক বা আর্থিক খাত বোঝেন এমন লোকদেরকে ডিরেক্টর হিসেবে নিয়োগ করে, অর্থাৎ আমানতদারদের তদারকিতে প্রকৃত ব্যাংকিং বোঝেন এমন লোকদের দিয়ে টাকা ইনফিউজ করে এই প্রতিষ্ঠানগুলিকে ব্যবসাতে ফেরত আনতে পারেন। এবং এনে সরকার যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এইখান থেকে কিছু শেয়ার আমানতদারকে দিতে পারেন, টাকা দিলেন না, কিন্তু অ্যাসেট ভ্যালু হিসেবে তারা প্রাইমা ফেসি ভ্যালুতে অর্থাৎ প্রাইমারি ভ্যালুতে তারা শেয়ার কিছু দিলেন। আরেকটা কাজ করতে পারেন সেটা হলো তারা যখন ব্যবসা করতে শুরু করবে সেই ব্যবসা থেকে তারা কিন্তু মুনাফা পাবেন মালিক হিসেবে, আর আমানতকারকৃত যে টাকাটা এখানে আছে সেটা এইভাবেই থেকে গেল এবং সেটা লোন হিসেবে ক্রিয়েট হলো এই কোম্পানিগুলির উপরে, এবং তারা ধীরে ধীরে এটা ব্যবসা করে করে শোধ করলো আগামী 5 বছর। এটাও হতে পারে, কিন্তু এখানে কিছু বিষয় রয়েছে। সরকার যদি এটা করেন তাহলে সরকারের কি লাভ হবে? শেয়ার বাজারে এই প্রতিষ্ঠানগুলো আবার সক্রিয় উঠবে, শেয়ার বাজারটা চাঙ্গা হয়ে উঠবে, এবং এইখানে কিন্তু সাধারণ মানুষ যদি আস্থা ফেরত পাবে, এই কোম্পানিগুলির শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে। ফলে এই কোম্পানিগুলি ভবিষ্যতে তাদের কিছু কিছু করে শেয়ার অফলোড করে দিয়ে ওই শেয়ারের বাড়তি মূল্য থেকেও কিন্তু এই পাওনাদারদের দেনা পরিশোধ করতে পারে। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা কাজ সরকার করতে পারে, সেটা হলো এই যে যারা বাজে লোন নিয়েছেন, ঋণ খেলাপি হয়ে গেছেন, তাদের যে মর্টগেজ প্রপার্টিগুলি, এই প্রপার্টিগুলিকে সরকার তার আওতায় নিয়ে এসে এগুলিকে অকশনের মাধ্যমে, নিলামের মাধ্যমে বিক্রি করতে পারেন। এবং যদি এইখানে নিলাম করাকে অনেকে আস্থা না পান, তাহলে বিদেশ থেকে নিলামকারী আনা যেতে পারে এবং এই প্রপার্টিগুলিকে সারা পৃথিবীর জন্য উন্মুক্ত করে দেওয়া যেতে পারে। অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তি এই প্রপার্টিগুলি অকশন করে কিনতে পারবে, অর্থাৎ নিলামে কিনতে পারবে। যদি দুবাই তার প্রপার্টি অকশন করে বিক্রি করতে পারে, তাহলে এস আলমের যে 1000 বিঘা সম্পত্তি, এইটা কেন নিলাম করে বিক্রি করে দেওয়া যাবে না পৃথিবীর কোনো দুবাইয়ের কোনো মালিকের কাছে? এমনকি আপনি এস আলম করে আবার কিনতে দেন, কোনো অসুবিধা নেই, সে নিলাম করে কিনে সে তার প্রপার্টি বাঁচায়। আমার সহজ কিছু পরামর্শ, এগুলো ব্যাংকার হিসেবে দেই নাই, আমি আমানতদার হিসেবে দিয়েছি। তবে আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে কৌতূহলজনিত কারণে এবং শেয়ার বাজার সম্পর্কে আমার কৌতূহলজনিত কারণে আমি এই বিষয়গুলি অল্প স্বল্প বুঝি বলে আমি পরামর্শগুলি দিলাম। বাকি সরকারের ইচ্ছা, কিন্তু যেভাবে আমানতদারদেরকে ক্ষতিগ্রস্ত করা যাচ্ছে, এই সরকার যদি আমানতদারকে স্বার্থ না দেখে, আমানতদারদের স্বার্থ না দেখে, বহু মানুষের সারা জীবনের সঞ্চয় এইভাবে যদি চলে যায়, তাহলে সরকার থেকে লাভ কি? তাহলে লুটপাটের রাজত্ব করে দিলেই হয়। লুট কি আমরা করতে পারি না? আমরা কি লুট করতে জানি না? তাহলে আমাদেরকে লুট করার পারমিশন দিয়ে দেখেন কে বেশি লুট করতে